দ্য পাথ অফ ম্যাথামেটিক্স ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। আজকে আমরা চলে এসেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে। আগের দিনের ভিডিওতে আমরা কন্টিনিউটির সমস্ত সূত্রাবলী নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম। আজকের ভিডিওতে আমরা কন্টিনিউটি থেকে বেশ কিছু প্রবলেম নিয়ে আলোচনা করব সাতটার বই থেকে। সাতটার বইতে কন্টিনিউটি বা সন্ততা সংক্রান্ত সমস্যাগুলো রয়েছে অনুশীলনী 7B-তে। তো অনুশীলনী 7B এর সেকশন 1 অর্থাৎ MCQ প্রশ্নগুলোর মধ্য থেকে আমরা আলোচনা করব প্রথমে 13 দাগের প্রশ্ন নিয়ে। তো 13 দাগের প্রশ্ন বলেছে fx = 1/sin x - cos x এর অসন্তত বিন্দুগুলি হলো x = অপশান এ দেওয়া রয়েছে n π, যেখানে n বিলংস টু জেড। অপশান বি দেওয়া রয়েছে n π + π/2, যেখানে n বিলংস টু জেড। অপশান সি দেওয়া রয়েছে n π + π/4, যেখানে n বিলংস টু জেড। আর অপশান ডি দেওয়া রয়েছে কোনোটিই নয়। তো আমাদেরকে এদের মধ্যে থেকে সঠিক অপশানটা বেছে নিতে হবে। আমরা এখন সলিউশনটা দেখে নেব। আমরা স্পষ্টভাবেই দেখতে পাচ্ছি যে অপেক্ষকটা দেওয়া রয়েছে সেই অপেক্ষকটার একটা মাত্র জায়গাতে অসুবিধা রয়েছে। কখন না, যখন sin x - cos x এর ভ্যালুটা 0 হয়ে যাবে তখন আমরা fx সমান কী পাবো, 1/0, অর্থাৎ অসংজ্ঞাত। তার মানে যখন sin x - cos x এর ভ্যালু 0 হচ্ছে কেবলমাত্র তখনই আমাদেরকে আমরা প্রবলেমের মধ্যে পড়ছি এবং অসন্তত বিন্দুগুলো আমরা শুধুমাত্র সেই ক্ষেত্রতেই পাবো। তো আমরা যখন দেখতে পাচ্ছি যে sin x - cos x = 0 হলে এখান থেকে লিখতে পারবো কি cos x = sin x। তো এখান থেকে sin x কে আমরা লিখতে পারবো cos of π/2 - x আকারে। তো এখান থেকে আমরা যে সলিউশন মানে cos θ = k = cos α, এই ধরনের সমীকরণের সাধারণ সমাধানের ফর্মুলা কাজে লাগালে আমরা লিখতে পারবো কি না x = 2nπ ± আলফা, মানে এখানে আলফার ভ্যালু হচ্ছে π/2 - x, যেখানে nটা অবশ্যই n বিলংস টু জেড, মানে জেড বলতে সেট অফ অল ইন্টিজার। তাহলে স্পষ্টত আমরা যদি মাইনাস নিই তাহলে সেক্ষেত্রে কিন্তু দুই দিকে এক্সটা কেটে যাবে, তার মানে সেক্ষেত্রে আমরা কোনো সমাধান বের করতে পারবো না। কিন্তু যখন আমরা প্লাস নেব তখন দেখতে পাচ্ছি ক্যালকুলেশন করলে 2x এর ভ্যালু বেরাবে 2nπ + π/2, আর ওখান থেকে x এর ভ্যালু আমরা বের করতে পারবো nπ + π/4, যেখানে nটা বিলংস টু জেড, মানে nটা সেট অফ অল ইন্টিজারের মধ্যে থাকবে, মানে nটা যে কোনো ইন্টিজার হবে। তাহলে সেক্ষেত্রে আমরা x এর ভ্যালু কত দেখতে পেলাম না nπ + π/4, অর্থাৎ আমরা এখান থেকে বলতে পারি না x = যখন nπ + π/4 হবে তাহলে শুধুমাত্র সেই বিন্দুগুলোই পয়েন্ট অফ ডিসকন্টিনিউটি বা অসন্তত বিন্দু হবে, অর্থাৎ অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। এখন আমরা আলোচনা করব 15 দাগের প্রশ্ন নিয়ে। 15 দাগের প্রশ্ন বলেছে fx = 1 - cos 2x/x², যখন এক্সটা নট ইকুয়ালস টু 0, আর ইকুয়ালস টু a যখন এক্সটা ইকুয়ালস টু 0, মানে x = 0 বিন্দুতে fx এর ভ্যালুটা হচ্ছে a, আর x নট ইকুয়ালস টু 0-র জন্য fx ফাংশনটা হচ্ছে 1 - cos 2x/x²। তো এই ফাংশনটার ক্ষেত্রে বলেছে যে এই ফাংশনটা x = 0-তে fx অন্তত হলে a সমান অপশান এ দেওয়া রয়েছে হাফ, অপশান বি -1, অপশান সি 1, আর অপশান ডি দেওয়া রয়েছে 2। আমাদেরকে কি করতে হবে না এদের মধ্যে থেকে সঠিক অপশানটা বেছে নিতে হবে। তো আমরা এখন সলিউশনটা দেখে নেব। বলছে দেখো, যেহেতু x = 0 বিন্দুতে fx অপেক্ষকটা সন্তত, তার মানে এখান থেকে আমরা বলতে পারি যে এই অপেক্ষকের x = 0 বিন্দুতে লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট এবং ফাংশনাল ভ্যালু তিনটে সমান হবে। এই দেখো আমরা লিখেছি, তাহলে x = 0 বিন্দুতে fx অপেক্ষকের রাইট হ্যান্ড লিমিট, লেফট হ্যান্ড লিমিট এবং ফাংশনাল ভ্যালু তিনটে সমান হবে। তো এখানে দেখো আমরা fx এর ভ্যালু ফাংশন থেকে বসালে আমরা পাবো, দেখো x → 0+ এর জন্য, মানে কি x > 0-র জন্য তখন আমরা কি বসাবো, তার মানে 1 - cos 2x/x², কারণ দেখো x নট ইকুয়ালস টু 0-র জন্য fx ফাংশনটা সবসময় কিন্তু 1 - cos 2x/x², সেটা x > 0 হতে পারে কিংবা x <0 হতে হবে, শুধুমাত্র x নট ইকুয়ালস টু 0 হলেই হবে। তার মানে আমরা দেখো এখানে x → 0+ এর জায়গায়ও আমরা এটা বসাতে পারবো, আবার x → 0- এর জায়গায়ও fx এর ভ্যালু আমরা 1 - cos 2x/x² বসাতে পারবো। তার মানে এই দুটোই কিন্তু একই ভ্যালু দেবে। তো এটা মানেই আমরা লিখতে পারবো যে x → 0
এফ এক্স, মানে লিমিট এক্স টেন্স টু জিরো এফ এক্স। তার মানে এটার ভ্যালু যদি এর সঙ্গে সমান হয় তাহলে অবশ্যই মানে তখনই শুধুমাত্র এক্স ইকুয়ালস টু জিরো পয়েন্টে এফ এক্সটা কী হবে, সন্তত হবে। তার মানে এখান থেকে আমরা লিখতে পাচ্ছি এ সমান লিমিট এক্স টেন্স টু জিরো। দেখো এখন ওয়ান মাইনাস কস টু এক্সকে আমরা সূত্র প্রয়োগ করলে লিখতে পারবো কত, টু সাইন স্কোয়ার এক্স, আর নিচে এক্স স্কোয়ার রয়েছে, তাহলে টুটাকে বাইরে বের করে দিলে আমরা লিখতে পারবো লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স এর হোল স্কোয়ার। আর এটার ভ্যালু সবসময় আমরা হয় জানি ওয়ান, লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স সমান হয় ওয়ান। তার মানে আমরা এখানে বসিয়ে দিলে পাচ্ছি কত, টু ইন্টু ওয়ান স্কোয়ার, মানে ভ্যালুটা পাচ্ছি টু। তার মানে এর মানটা কত পেলাম, টু। তার মানে অবশ্যই এক্স ইকুয়ালস টু জিরো বিন্দুতে এফ এক্সটা সন্তত হলে এর ভ্যালু কিন্তু অবশ্যই কত হবে, টু হবে। মানে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এখন আমরা সেকশন 2 থেকে কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। সেকশন 2 অর্থাৎ 2 মার্কের যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে। তো আমরা এই 2 মার্কের প্রশ্নগুলোর মধ্যে থেকে প্রথমে আলোচনা করব 11 দাগের প্রশ্ন নিয়ে। 11 দাগের প্রশ্ন বলেছে, দেখাও যে এফ এক্স ইকুয়ালস টু টু এক্স মাইনাস মড এক্স অপেক্ষকটি এক্স ইকুয়ালস টু জিরো বিন্দুতে সন্তত হবে। তো আমরা এখন সলিউশনটা দেখে নেব। তো প্রথমে আমরা কি করলাম, রাইট হ্যান্ড লিমিট বের করলাম। আমরা জানি যে রাইট হ্যান্ড লিমিটকে আমরা এইভাবে নোটেশন ব্যবহার করতে পারি। দেখো জিরো বিন্দুতে এফ এক্স অপেক্ষকের রাইট হ্যান্ড লিমিটকে আমরা লিখতে পারি এফ অফ জিরো প্লাস জিরো আকারে। তার মানে এটা মানেই আমরা লিখতে পারবো লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস এফ এক্স। তো এখন দেখো তাহলে এফ এক্সের জায়গায় আমরা যদি ফাংশনাল ভ্যালুটা বসাই টু এক্স মাইনাস মড এক্স, তাহলে বসানোর পরে আমরা এক্স টেন্স টু জিরো প্লাসের জন্য মড এক্সের ভ্যালু কত হবে, দেখো এক্স টেন্স টু জিরো প্লাসের জন্য মড এক্সের ভ্যালু সবসময় হবে এক্স। তো আমরা এখন মড এক্সের জায়গায় এক্স বসানোর পরে বসালে আমরা পাচ্ছি টু এক্স মাইনাস এক্স, মানে বিয়োগ করলে এক্স পাচ্ছি, মানে লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস এক্স, যার ভ্যালুটা কিন্তু অবশ্যই জিরো হবে। এখন আমরা বের করবো লেফট হ্যান্ড লিমিট, মানে এফ জিরো মাইনাস জিরো, অর্থাৎ লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস এফ এক্স। আমরা এফ এক্সের জায়গায় এখন টু এক্স মাইনাস মড এক্স বসালাম। এখন দেখো এক্স টেন্স টু জিরো মাইনাসের জন্য, মানে এক্সের জিরোর খুব কাছাকাছি ঋণাত্মক পয়েন্টগুলোর জন্য মড এক্সের ভ্যালু সবসময় কী হবে, মাইনাস এক্স হবে। তো আমরা এখন মড এক্সের জায়গায় মাইনাস এক্স বসালে আমরা পাচ্ছি কত, টু এক্স প্লাস এক্স। তাহলে টু এক্স প্লাস এক্স মানে লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস থ্রি এক্স, যার ভ্যালুটা কিন্তু অবশ্যই জিরো হবে। তো আমরা আবার দেখতে পাচ্ছি যে এফ অফ জিরো, আবার দেখতে পাচ্ছি দেখো এফ অফ জিরোর ভ্যালু কত হবে না, আমরা ওই এফ এক্স ইকুয়ালস টু টু এক্স মাইনাস মড এক্স, এখানে যদি এক্সের ভ্যালু জিরো বসাই তাহলে আমরা কত পাবো না, এফ অফ জিরোর ভ্যালু কত পাবো, জিরোই পাবো। তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে লেফট হ্যান্ড লিমিট মানে এফ জিরো মাইনাস জিরো, রাইট হ্যান্ড লিমিট এফ জিরো প্লাস জিরো এবং ফাংশনাল ভ্যালু তিনটেই কিন্তু জিরো হচ্ছে, তার মানে তিনটে সমান হচ্ছে। তার মানে অবশ্যই এফ এক্স অপেক্ষকটি কী হবে, এক্স ইকুয়ালস টু জিরো বিন্দুতে কিন্তু সন্তত হবে। এখন আমরা 12 দাগের প্রশ্ন নিয়ে আলোচনা করব। 12 দাগের প্রশ্ন বলেছে এফ এক্স ইকুয়ালস টু টু এক্স প্লাস ওয়ান যখন এক্সটা লেস দেন টু, ইকুয়ালস টু কে যখন এক্সের ভ্যালুটা টু, মানে এক্স ইকুয়ালস টু টু, আর থ্রি এক্স মাইনাস ওয়ান যখন এক্সটা গ্রেটার দেন টু। বলছে কে এর কোন মানের জন্য এফ এক্স অপেক্ষক এক্স ইকুয়ালস টু টু বিন্দুতে সন্তত হবে। তো আমরা এখন সলিউশনটা দেখে নেব। তাহলে প্রথমে আমরা কি করলাম, এক্স ইকুয়ালস টু টু বিন্দুতে এফ এক্স অপেক্ষকের রাইট হ্যান্ড লিমিট বের করলাম, অর্থাৎ এফ অফ টু প্লাস জিরো, মানে যাকে আমরা লিখতে পারবো লিমিট এক্স টেন্স টু টু প্লাস এফ এক্স আকারে। এখন দেখো এফ এক্সের জায়গায় আমরা ভ্যালু বসাবো, কত বসাবো না, যেহেতু এক্স টেন্স টু টু প্লাস মানে কি এক্সের ভ্যালুগুলো দুইয়ের থেকে বড়, তার জন্য আমরা এফ এক্সের ভ্যালু এখানে কত পাচ্ছি ফাংশন থেকে, থ্রি এক্স মাইনাস ওয়ান। তার মানে এক্স টেন্স টু টু প্লাসে এফ এক্সের জায়গায় আমরা থ্রি এক্স মাইনাস ওয়ান বসাবো। এখন দেখো এক্সের জায়গায় যদি আমরা টু বসিয়ে দিই, মানে ভ্যালুটা বসিয়ে দিলে আমরা কী পাচ্ছি, রাইট হ্যান্ড লিমিটের ভ্যালু পাচ্ছি 5। এখন আমরা বের করতে চাইছি লেফট হ্যান্ড লিমিট, মানে এফ অফ টু মাইনাস জিরো, যাকে আমরা লিখতে পারবো কি লিমিট এক্স টেন্স টু টু মাইনাস এফ এক্স আকারে। এখন দেখো এক্স টেন্স টু টু মাইনাস মানে সেই সকল বিন্দুতে এফ এক্সের ভ্যালু যেগুলো দুইয়ের থেকে ছোটো কিন্তু দুইয়ের কাছাকাছি। তাহলে দুইয়ের থেকে ছোটোর জন্য এফ এক্সের ভ্যালু কত হচ্ছে, টু এক্স প্লাস ওয়ান। তার মানে আমরা এখন এফ এক্সের জায়গায় টু এক্স প্লাস ওয়ান বসাতে পারবো। এখন এক্সের জায়গায় যদি আমরা ভ্যালুটা বসিয়ে দিই, কত, টু বসাবো এক্সের জায়গায়, বসালে আমরা ভ্যালু কত পাচ্ছি, 5। তার মানে আমরা রাইট হ্যান্ড লিমিটের ভ্যালুও 5 পেলাম আর লেফট হ্যান্ড লিমিটের ভ্যালুও পেলাম 5। এখন দেখো 2 পয়েন্টে এফ এক্সের ফাংশনাল ভ্যালু কত হবে না, ফাংশন এফ এক্স ফাংশনটা যেভাবে দেওয়া রয়েছে সেই ফাংশন অনুযায়ী এফ অফ টু এর ভ্যালু কত হবে, কে, অর্থাৎ 2 পয়েন্টে ফাংশনাল ভ্যালু হবে কে।
এখন দেখো এফ এক্স অপেক্ষককে যদি এক্স ইকুয়ালস টু 2 বিন্দুতে সন্তত হতে হয় তাহলে অবশ্যই রাইট হ্যান্ড লিমিট, লেফট হ্যান্ড লিমিট এবং ফাংশনাল ভ্যালু তিনটেকেই সমান হতে হবে। তার মানে এই তিনটেকে সমান করে দিলে সেখান থেকে আমরা কি পাবো, কে এর ভ্যালুটা পেয়ে যাব না কে ইকুয়ালস টু 5, অর্থাৎ এটাই কিন্তু আমাদের অ্যান্সার। মানে আমরা বলতে পারবো যে কে এর ভ্যালু যদি 5 হয় তাহলে অবশ্যই প্রদত্ত যে ফাংশন এফ এক্স সেই ফাংশনটা এক্স ইকুয়ালস টু 2 বিন্দুতে সন্তত হবে। এখন আমরা সেকশান 3 থেকে একটা প্রশ্ন নিয়ে আলোচনা করব। সেকশান 3 থেকে আমরা আলোচনা করব 17 দাগের প্রশ্ন নিয়ে। 17 দাগের প্রশ্ন বলেছে এফ এক্স ইকুয়ালস টু মডিউলাস অফ এক্স প্লাস মডিউলাস অফ এক্স প্লাস 2, এই অপেক্ষকটির অসন্তত বিন্দুগুলি নির্ণয় করো। তো আমরা এখন সলিউশনটা দেখে নেব। না দেখো, আমরা জানি যে যে কোনো পলিনোমিয়াল ফাংশান, মানে এক্সও একটা পলিনোমিয়াল ফাংশান, এক্স প্লাস 2 একটা পলিনোমিয়াল ফাংশান, যাকে আমরা বাংলায় বলছি বহুপদী অপেক্ষক। তো এই পলিনোমিয়াল ফাংশানগুলো কিন্তু এভরিওয়্যার কন্টিনিউয়াস হয় বা সর্বত্র সন্তত হয়। ঠিক যেহেতু এক্স এবং এক্স প্লাস 2 পলিনোমিয়াল ফাংশান হওয়ার জন্য এভরিওয়্যার কন্টিনিউয়াস, তার মানে মডিউলাস অফ এক্স আর মডিউলাস অফ এক্স প্লাস 2 এই দুটো অপেক্ষকও সর্বত্র সন্তত বা এভরিওয়্যার কন্টিনিউয়াস হবে। কারণ আমরা আগের যখন থিওরি পড়েছিলাম সন্ততা সংক্রান্ত, সেখানে স্পষ্টভাবেই বলেছিলাম যে একটা ফাংশান যদি একটা বিন্দুতে কন্টিনিউয়াস হয় তাহলে ওই ফাংশানটার মডিউলাস ফাংশানটাও অবশ্যই ওই বিন্দুতে সন্তত হবে। তো ওটাকে আমরা জেনারেলাইজ করে আরও বলেছিলাম যে একটা ফাংশান যদি একটা ডোমেনের মধ্যে সন্তত হয় তাহলে ওই ফাংশানের মডিউলাস ফাংশানটাও অবশ্যই ওই ডোমেনের মধ্যে সন্তত হবে। কিন্তু বিপরীতটা সবসময় সত্য নাও হতে পারে। মানে মডিউলাস ফাংশানটা সন্তত হলে নর্মাল ফাংশানটা সবসময় সন্তত কিন্তু নাও হতে পারে। কিন্তু এমনি নর্মাল ফাংশানটা যদি সন্তত হয় তাহলে অবশ্যই তার মডিউলাস ফাংশানগুলোও কিন্তু সন্তত হবে। তো আমরা সেখান থেকে বলতে পারবো যে মডিউলাস অফ এক্স আর মডিউলাস অফ এক্স প্লাস 2 এই দুটো অপেক্ষকও সর্বত্র সন্তত হবে। আবার আমরা সন্ততার বীজগণিত বা বীজগাণিতিক প্রপার্টি থেকে আমরা জেনেছিলাম যে দুটো সন্তত অপেক্ষকের যোগ করলে আমরা যে অপেক্ষকটা, মানে নতুন যে অপেক্ষকটা পাবো সেই অপেক্ষকটাও কিন্তু সন্তত হবে। তার মানে মডিউলাস অফ এক্স আর মডিউলাস অফ এক্স প্লাস 2 এই দুটোকে যদি আমরা যোগ করে দিই তাহলে যে ফাংশানটা পাবো সে ফাংশানটাও সর্বত্র সন্তত হবে। আর আমরা দেখতে পাচ্ছি যে মডিউলাস অফ এক্স আর মডিউলাস অফ এক্স প্লাস 2 এই দুটো ফাংশান যোগ করে দিলে আমরা এফ এক্স ফাংশানটা পাবো। তার মানে এফ এক্স ফাংশানটা কিন্তু সর্বত্র সন্তত হবে, মানে এভরিওয়্যার কন্টিনিউয়াস হবে। তাহলে একটা ফাংশান যদি সর্বত্র সন্তত হয় তার মানে কি, তার কোনো অসন্তত বিন্দু থাকবে না, মানে পয়েন্ট অফ ডিসকন্টিনিউটি থাকবে না। তাহলে সেখান থেকে আমরা বলতে পারবো কি না এফ এক্স অপেক্ষকের কোনো অসন্তত বিন্দু নেই বা পয়েন্ট অফ ডিসকন্টিনিউটি নেই। আজকের ভিডিওতে এই পর্যন্তই। এর পরের দিনের ভিডিওতে বা নেক্সট ভিডিওতে আমরা এই চ্যাপ্টার থেকে, মানে কন্টিনিউটি থেকে আরও বেশ কিছু প্রবলেম নিয়ে আলোচনা করব। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর এই চ্যানেলের সমস্ত ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।